আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে RTVতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় 4 দিনের সফরে আসা জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, জাতীয় সংলাপের মাধ্যমে শান্তি ও আস্থা স্থাপনে সহায়তা করবে জাতিসংঘ। নির্বাচন কেন্দ্রিক সমস্যাগুলো শেষ করে দ্রুত নির্বাচন করা দরকার বলে জাতিসংঘ মহাসচিবকে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচনের বিষয়টি আরও স্পষ্ট করার আহ্বান জানিয়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে, গণপরিষদ নয় সংসদেই সকল সংস্কারের ফয়সালা হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। নির্বাচন প্রক্রিয়া, সংস্কার এজেন্ডা বাস্তবায়নের রূপরেখা ও প্রক্রিয়া সহ নানান ইস্যুতে রাজনৈতিক দল ও জুলাই গণ অভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে চলমান মতবিরোধের কারণে জনমনে নির্বাচন ঘিরে তৈরি হচ্ছে নানান সংশয়। এই সংশয় সঙ্গে নিয়েই আজ আমাদের আলোচনার বিষয়, নির্বাচন নিয়ে সংশয় কেন। আর এই প্রশ্নের বিশ্লেষণে আজ RTVর স্টুডিওতে আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল JSTর সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেত্রী বিথিকা বিনতে হুসাইন এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ। দর্শক, আপনি আলোচনায় অংশ নিতে পারেন, টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন মতামত, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন ফেসবুকেও। যাচ্ছি মূল আলোচনা বিষয় নির্বাচন নিয়ে সংশয় কেন। প্রথমেই শুরু করতে চাই শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই প্রশ্নের আপনার কাছে রাখছি যে নির্বাচন নিয়ে সংশয় কেন। ধন্যবাদ আপনাকে, সহ আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। নির্বাচনীয় সংশয়ের বিষয়টি আজকে বেশ আলোচিত হচ্ছে, অনেক কথাই আমরা এটি শুনছি। আমরা জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি পথে যাত্রা শুরু করেছি। সেই যাত্রায় আমরা যেই কাজগুলো আমাদের সামনে এসছে তার ভিতরে প্রথম যে কাজটি হচ্ছে যে পতিত স্বৈরাচার যারা এই গণহত্যা করেছে বা গত 15 বছরের একটা দুর্বিষহ শাসন আমাদের উপর চাপিয়ে দিয়েছিল তার হত্যার বিচার, এবং যে নতুন বাংলাদেশ গড়ে তোলবার জন্য যে জন আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, সংবিধানের ভেতরে যে ভূত লুকিয়ে আছে, ফ্যাসিস্ট লুকিয়ে আছে, সেটিকে দূরীভূত করে একটি গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়বার জন্য যে কাঠামোগত সংস্কার, সেই সংস্কারগুলো নিশ্চিত করা এবং এই অন্তর্বর্তী সরকার একটি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করে একটি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। না, সংশয়টি হচ্ছে কেন? নির্বাচন নিয়ে এত যারা অংশীজন ছিল তাদের ভিতরে সংশয় দেখা যাচ্ছে। আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশীজন ছিলাম, সকলে মিলে যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে লড়াই করেছি, যেটি চূড়ান্ত পর্যায়ে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, সেই বিজয়ের পরে আমরা সেই যে ঐক্যমতের ভিত্তিতে যে ঐক্যমতের জায়গায় আমরা ছিলাম, সেটি পরবর্তী সময় আমাদের যার যার রাজনৈতিক দলগুলোর নিজস্ব দৃষ্টিভঙ্গির কারণে সেটির ব্যত্যয় ঘটছে এবং বিভিন্ন জায়গায় আমরা নির্বাচনের বিষয়ে আমরা কথা বলছি। আমরা কখনো নির্বাচন শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কার নিয়ে সমাধান করি, একটি জাতীয় নির্বাচনে চলে যাওয়া উচিত, আমরা সংস্কারটা শেষ করি নির্বাচনে যাওয়া উচিত, এইসব প্রসঙ্গ নিয়ে যে আমাদের বিভাজন তৈরি হয়েছে তার মধ্য দিয়ে এক ধরনের সংশয় তৈরি করবার একটা চেষ্টা। আপনারা কি চাইছেন? আপনাদের দল কি চাইছে? আমাদের দলের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে বলছি যে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক বাস্তবতা, সেই নতুন রাজনৈতিক বাস্তবতায় যে সুযোগটি আমাদের সামনে তৈরি হয়েছে, যে বাংলাদেশের ক্ষমতা কাঠামোর মধ্যে যে অগণতান্ত্রিক ব্যবস্থা বিরাজিত আছে, যে ক্ষমতা কাঠামো ফ্যাসিবাদ তৈরি করেছে, যে ক্ষমতা কাঠামো এক ব্যক্তির শাসনকে এখানে কার্যকর করেছে এবং সংবিধান সহ আইনশৃঙ্খলা বাহিনী সহ রাষ্ট্র সহ সকল বিষয়কে এক বিন্দুতে নিয়ে গিয়ে একটি অপশাসন তৈরি করেছে, সেটি থেকে মুক্ত করবার জন্য আজকে সংবিধানের যেসব মৌলিক জায়গাগুলো আছে। ছোট্ট প্রশ্ন আমি করে রাখি। গতকাল প্রধান উপদেষ্টা বলেছেন যে অর্থাৎ 2টি প্যাকেজের কথা বলেছে, সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ
অন্যটি হচ্ছে বৃহত্তর সংস্কার প্যাকেজ, দুটি কথা বলেছে। আপনারা কোন প্যাকেজটি চাচ্ছেন? এই জায়গাটায় আমি বিনয়ের সাথে একটু রিমোট করতে চাই যে সংস্কার জাতির যে প্রয়োজনীয় সংস্কার, একটা বিষয় হচ্ছে যে ছোট সংস্কার যেটা আছে সেটা ডিসেম্বরে এবং বড় সংস্কার হলে সেটা জুনের পরে। আমি ছোট আর বড় ভাবছি না, ছোট কোনটি বড় কোনটি। প্রশ্নটি হচ্ছে যে আপনি গণতান্ত্রিক একটি ব্যবস্থা তৈরি করবার জন্য আপনি যে লক্ষ্য নির্ধারণ করেছেন সেই সংস্কারটি করবেন কিনা, সেটি বড় আর ছোট এই বিবেচনা নেওয়ার সুযোগ নেই। দীর্ঘ প্রক্রিয়া হয়, দীর্ঘ প্রক্রিয়ার কথা বলছি না, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করবার জন্য ভিত্তিটা তৈরি করতে হবে। এই ভিত্তি তৈরি করবার ক্ষেত্রে এটি ছোট বড় নয়, যেটি প্রয়োজন সেটি করতে হবে। আমার মনে হচ্ছে যে দীর্ঘ সময় লাগে, সেক্ষেত্রে আপনাদের মতামত? দীর্ঘ সময়ের কথা তো বলছি না, আমি বলছি ভিত্তি তৈরি করবার জন্য যে কাজগুলো এখনই দরকার। বলেছেন যে তিনি টাইম লিমিটেশন দিয়েছেন যে যেটা ডিসেম্বরে অথবা জুনে, দুটো কথা বলেছেন। আমরা সেই ক্ষেত্রে সময়টা যৌক্তিক সময় হিসাবে আমরা নিতে চাই। যৌক্তিক সময়। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। এ পর্যায়ে যাচ্ছি বিথিকা বিনতে হুসাইন, আপনার কাছে একই প্রশ্ন, নির্বাচন নিয়ে কেন সংশয় রাজনীতির কাজ করছে? ধন্যবাদ। আরটিভির নোট টু ডেমোক্রেসির জনপ্রিয় সঞ্চালক এবং আমার সাথে আজকে যারা আলোচক রয়েছেন এবং যে যেখানে বসে আমাদের প্রোগ্রাম দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। অ্যাকচুয়ালি নির্বাচন নিয়ে সংশয়, এটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা এই নির্বাচনের ব্যাপার নিয়ে তিনটি ধারা ব্যক্ত করেছেন। প্রথমত ক্ষুদ্র সংস্কার প্যাকেজ, দ্বিতীয়ত হচ্ছে উনি বলেছেন বৃহৎ সংস্কার প্যাকেজ, এবং আরেকটা বলেছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন সংস্কার করা যাবে তত দ্রুত নির্বাচন, আর যদি রাজনৈতিক দলগুলো সংস্কার না চায় তাহলে আমরা এখনই নির্বাচন দিয়ে দেব। তিনটি বিষয় উনি উল্লেখ করেছেন। তিনটি বিষয় কিন্তু একটা রহস্য রয়েছে, কোনোটাই কিন্তু উনি উন্মুক্ত করে দেয়নি কিংবা খুব খুলে কিছু বলেননি, রেখে দিয়েছেন নিজের কাছে অনেক কিছু। তো এই যে একটা বেড়াজালের মধ্যে আবদ্ধ জনগণের মধ্যে উনি গতকাল জাতিসংঘের মহাসচিবের কাছে ক্যাটাগরিগুলি বলেছেন যে সংক্ষিপ্ত সংস্কার প্রস্তাব একটা দীর্ঘমেয়াদী, অর্থাৎ জুনের কথা বলেছেন, ডিসেম্বরের কথা বলেছেন। সেক্ষেত্রে আপনারা কোনটা গ্রহণ করছেন? সংকটটা কোথায়? না, অ্যাকচুয়ালি ক্ষুদ্র সংস্কার যেটা, সেটা হচ্ছে কি ধরেন একটা কাঠামোগত সামান্যতম উন্নতি ঘটে কিছু কিছু ব্যাপারে, সেগুলো হচ্ছে গিয়ে শিক্ষার ক্ষেত্রে, যেমন আপনি ধরেন শিক্ষার কার্যক্রমে শিক্ষার পাঠ্যসূচিতে কিছু পরিবর্তন কিংবা যানবাহন কিংবা ট্রাফিক সিগন্যালের কিছু পরিবর্তন। আবার ধরা যায় যে আমাদের যে কর সংস্কার ব্যবস্থার যে করের ব্যবস্থা, সেখানে কিছু ছোটোখাটো উন্নয়ন করা, পরিবর্তন করা, এবং আপনার সরকারি কর্মচারীদের যে বেতন কিংবা তাদের প্রমোশন কিংবা তাদেরকে পদোন্নতি প্রদান করে, এই ধরনের সংস্কারগুলো হচ্ছে ক্ষুদ্র সংস্কারের আওতাধীন। এগুলা কিন্তু করা হয়েছে, এগুলা কিন্তু মোটামুটি সরকার করেছে। এখন বৃহৎ সংস্কার যেগুলো, সেগুলো তো একটা কাঠামোর মূল পরিবর্তন, সেটা আমূল পরিবর্তন করতে হবে। সেটা ধরেন সেটা কেমন হতে পারে, একটা রাজতন্ত্র রয়েছে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা, এবং একটা শিক্ষা ব্যবস্থার পুরোটাই বদলে নতুন সিস্টেম চালু করা। তারপর ধরেন ভূমি সংস্কার যদি বলা যায়, সেখানে জমির মালিকদেরকে আপনাকে জমির কৃষকদেরকে বিষয় হচ্ছে নির্বাচনী সংস্কারের প্রসঙ্গটা আমরা আসি, যেটি বলা হয় যে অর্থাৎ সংবিধানের ভিতরে এমন কিছু আছে যেগুলি গণতন্ত্রের জন্য যথোপযুক্ত নয়, সেই সংস্কারের কথা বলছেন। সেখানে আপনি কি মনে করেন? সেগুলো তো সব রাজনৈতিক দলই চায়, কিন্তু ইনারা তো খুব প্রকাশ করছেন না যে ওনারা কি ধরনের সংস্কার করতে আগ্রহী এবং কতদিন সেটা লাগবে। বলছে ডিসেম্বর, আবার বলছে জুন, এটার মধ্যে রয়েছে। তো আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু, আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলই চাই প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন। কারণ বর্তমানে বাংলাদেশে যেই মবক্রেসি চলছে, যে উশৃঙ্খল একটা আইন শৃঙ্খলার যে একটা অশনীয় একটা পর্যায়ে চলছে, সেখানে কিন্তু আপনার যদি কোনো নির্বাচিত সরকার না থাকে, তখন হচ্ছে কি প্রত্যেকটা মানুষই নিজেকে সরকার দাবি করে, কারণ এখানে হচ্ছে জবাবদিহিতা নেই, জনগণ নির্বাচিত প্রতিনিধি নেই। তখন ওরা মনে করে আমি যেটা করবো সেটাই রাইট। এই ধরনের বিষয়গুলো কিন্তু নির্বাচিত সরকার না হলেই ঘটে। আর আরেকটা বিষয় আমি বলতে চাই, এই যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো হচ্ছে সব কিছু যে একজন যে মাফিয়া চক্রের রানী, স্বৈরতন্ত্রের রানী, নিশিরতের ভোটের প্রবর্তক যিনি ছিলেন, যিনি পালিয়ে গেছেন, তাকে যদি না পালিয়ে বাংলাদেশে রাখা হতো এবং তাকে যদি জনবিচ্ছিন্ন করা যেত, নেতাকর্মীদের সাথে কিংবা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনের সাথে যদি তার কথা বলার স্কোপটা বন্ধ থাকতো, তাহলে আমি মনে করি যে এই বিশৃঙ্খল অবস্থাগুলো কিন্তু ঘটতো না, বাংলাদেশে একটা শান্তিময় অবস্থা বিরাজ করতো। তো আমাদের সবচেয়ে জরুরি অবস্থা হচ্ছে, বিষয়টা হচ্ছে কি, এই শেখ হাসিনা, পলাতক খুনি শেখ হাসিনা যাকে রং হেডেড বলা হয়েছে, তাকে হচ্ছে বাংলাদেশে দ্রুত আনার ব্যবস্থা করে তাকে কারাগারে বন্দী করা এবং তাকে জনবিচ্ছিন্ন করা, মানুষের সাথে কথা বলতে না দেয়, তাহলে বাংলাদেশ শান্তি ফিরে আসবে। আপনার কাছে আমি
এ পর্যায়ে যাচ্ছি জাতীয় নাগরিক পার্টি যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ সংশয়কারী নির্বাচন নিয়ে। কাদের মধ্যে সংশয়? এই যে আজকে বলেছেন জনাব রিজভী আহমেদ বলেছেন যে নির্বাচনে একটা তামাশা তৈরি হচ্ছে কিনা, 16 বছর ধরে ভোটারদের ভোট দিতে পারেনি, সেই ভোটারদেরকে বঞ্চিত করতে আবার নীল নকশা হচ্ছে কিনা, এই অসংখ্য মানুষের ভিতরে আছে বলে তিনি মন্তব্য করছেন। তাহলে এই সংশয়টা কেন? তার মতো দায়িত্বশীল জায়গা থেকে একজন নেতা যদি এরকম মন্তব্য করেন সেটা আসলে খুবই দুঃখজনক। যদি সে এরকম বলে যে 16 বছরের সময়কার সাথে এখনকার সময় যদি মিলিয়ে বলে যে অন্য কোনো দুরভিসন্ধি করা হচ্ছে কিনা, সেটা আসলে দুঃখজনক। কারণ আমরা যদি দেখতে পাই, আপনি বললেন যে আমাদের ডক্টর ইউনূস সাহেব উনি কিন্তু বলেছেন যে সংস্কারগুলোর ধাপ, যে অল্প সংস্কারের জন্য ডিসেম্বরের সময় তারা ইলেকশনটা আয়োজন করে দিতে পারবে, এবং যদি আরেকটু দীর্ঘমেয়াদী চাই সেক্ষেত্রে হয়তো বা জুনের দিকে। তো এটা তো স্ট্রেট এবং ক্লিয়ার, মানে তিনি জানিয়ে দিয়েছেন। এবং আমরা যারা এই সময়টায় অভ্যুত্থানে আন্দোলনরত ছিলাম বা আন্দোলন করেছি, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, তারা তো আমি মনে করি না যে শুধুমাত্র মানে নির্বাচনের জন্যই এই আন্দোলনটা সংগঠিত হয়েছে। তারা চেয়েছে আসলে একটা সিস্টেমেটিক চেঞ্জ, যেন আর নতুন করে কোনো মানুষ বা কোনো রাজনীতিবিদ বা কেউ এই ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে। তো তারা চায় যে আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করে দিতে পারি যেন নেক্সট ইলেকশনগুলোও সুন্দর করে সংগঠিত হয়, এবং তার ফলশ্রুতিতে যারা আসবে না কেন তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করবে। আচ্ছা মুস্তাফিজ, একটু প্রশ্ন করি, অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু গতকালকে বলেছেন মহাসচিবকে যে একটি ছোট প্যাকেজ আছে, একটি বড় প্যাকেজ আছে, আপনারা কোন প্যাকেজটি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে অ্যাটলিস্ট ছোট প্যাকেজ আকারে শুরু হোক, এবং শুধু আমাদের চাও তো এটা নির্ভর করবে না। আমরা চাই যে জনগণের আকাঙ্ক্ষাটা কি, আপনাদের তো একটা মতামত থাকবে। আমরা সেই ক্ষেত্রে আমাদের এখনো পার্টি স্ট্যান্ড আমরা এরকম করে নির্দিষ্ট করে এখনো আসেনি। তো সেক্ষেত্রে আমরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় বলছেন যে অর্থাৎ বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে আবার কখনো করে বলছেন যে সংস্কার করে তারপরে নির্বাচন। পুরো সংস্কার করাটা তো আসলে একটু দীর্ঘমেয়াদী হয়ে যাবে, সেক্ষেত্রে আসলে সেটা সম্ভব না। আমাদের দলের প্রধান নাহিদ ইসলাম আজকে যেটা বলেছেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে প্রয়োজনীয় বাকি সংস্কার এবং সংবিধানের যে সংস্কার বা পরিবর্তন করার যে প্রক্রিয়া, সেই দিকে আসলে আমাদেরকে যেতে হবে। সেই প্রক্রিয়া গঠন করার জন্য সবচেয়ে বড় ডিবেট চলছে, অর্থাৎ সালাউদ্দিন আহমেদ বলেছেন, আপনারা বলছেন যে গণপরিষদ নির্বাচন হওয়া দরকার আছে। বিএনপি মনে করছে, যেটা সালাউদ্দিন আহমেদ বলেছেন, যে গণপরিষদ না একটি কার্যকর সংসদের ভিত্তিতে একটি শক্তিশালী সংসদ গঠনের ভিত্তিতে আমরা গণতন্ত্র করতে হবে, যেটা গতকালকে। সেটা তো আমরা যদি পূর্বের ইতিহাস আমরা দেখি, 90-এর পরবর্তীতে বা এরকম ক্রাইসিস মোমেন্ট যখন হয়েছিল, তখন রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষকে যে আশ্বাস দিয়েছে, যে পরিবর্তনের আশ্বাস দিয়েছে, যেই সংস্কার বলেন বা যেই দফাগুলোর রাজনীতির একটা আলোকে তারা তাদের নির্বাচনী ইশতেহার দিয়েছেন, তা তো পরবর্তীতে বাস্তবায়ন হয়নি। এই জন্যই কিন্তু এবার আমরা যারা তরুণরা যারা আছি বা ছাত্র জনতা যারাই আছি না কেন, তারা কিন্তু জাস্ট আন্দোলন করেই তাদেরকে ওই ক্ষমতাটা দিয়ে ঘরে ফিরে যায়নি, বরঞ্চ আমরা মাঠে থেকেছি, আমরা মানুষের সাথে যোগাযোগ করেছি, তাদের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছেছি, আমরা চায়ের দোকানে বসেছি, তাদের উঠোনে বসেছি, এবং তারা বলেছে তারা কি চায়। তারা আসলে চায় নতুন বাংলাদেশ, যেখানে আর কোনো রকম বৈষম্য থাকবে না, যেখানে ভোটের আগে 500 টাকার বিনিময়ে তাদের ভোটটা কেনা হবে না, এবং তার পরবর্তীতে যারা জনপ্রতিনিধিরা থাকবে তারা তাদের কাছে চিনবে না। এই জায়গাটা তারা চায় না। তারা চায় যে পরিবর্তনটা, সেখানে তাদের যে নিত্য নৈমিত্তিক সমস্যা আছে, নাগরিক হিসেবে তাদের যে চাহিদাগুলো আছে, সেটা যেন তাদের জনপ্রতিনিধিরা বোঝে এবং তার বাস্তবায়ন তারা ঘটাতে পারে, যেটা আমাদের পূর্বের যেসব রাজনৈতিক দলগুলো ছিল বা যারা আছেন তারা কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তাহলে কিভাবে আপনি যে বললেন যে অর্থাৎ সেই জন্যই তো আমরা বলছি যে আসলে এই প্রয়োজনীয় সংস্কারগুলো প্রয়োজন। এবং আরেকটা বিষয় আমরা হয়তো ভুলে যাচ্ছি, যে আমাদের বিচারের জায়গাটা আওয়ামী লীগের মতো তো অর্থাৎ সংকট থেকেই যাচ্ছে। আপনারা বলছেন যে যেহেতু গণঅভ্যুত্থান আপনারা সংগঠিত করেছেন, আপনাদের নেতৃত্বে সংগঠিত হয়েছে, সেক্ষেত্রে বলছেন যে এই প্রয়োজনীয় সমস্যাগুলো হতে হবে, এটি জনমানুষের আকাঙ্ক্ষা। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যেটি কিছুক্ষণ আগে বিথিকা বিনতে হোসেন বললেন, যে এই সরকারের জবাবদিহিতা বলতে কিছু নেই, যেটা বলবার চেষ্টা করেছেন, যার ফলে মবক্রেসি সৃষ্টি হচ্ছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটছে, সুতরাং নির্বাচন প্রয়োজন তাদের। এই জায়গাটায় আপনি কি বলবেন? দেখুন, মবক্রেসির এই জায়গাটা তো যে ফ্যাসিস্ট কাঠামো রয়ে গেছে, সেখানে তো সেই জায়গার মানুষগুলো এখনো আওয়ামী লীগের অনেক দোসরা রয়ে গেছেন। আবার আমরা যেরকমভাবে আমাদের এই সচিবালয় কেন্দ্রিক যে রাজনীতিটা দেখতে পাই, যে ধরেন বিএনপি থাকলে বিএনপির লোকজন সবাই থাকে, এখন যেরকম সবাই বলছে আমি বিএনপি করি বা আমি জামাত করি,
আবার আওয়ামী লীগের সময় হচ্ছে যে সব দলীয় পরিচয় আওয়ামী লীগ হয়ে যায়, মানে ভোল পাল্টে দেওয়ার। এই ভোল পাল্টে যাওয়ার। তো সচিবালয়ের যে কাজ করছেন সে তো থাকবে জনগণকে সার্ভ করবে, তার কেন দলীয় পরিচয় থাকবে? আমাদের তো এই জায়গাগুলো সংস্কার করতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের ভেতরে সংস্কার প্রয়োজন। তারা যে এখন নির্বাচনের কথা বলছেন তাকে তো তাদের নিজেদের ভেতরে এই সংস্কারগুলো আনা প্রয়োজন। নাহলে তো আমরা সেম আরেকটা ফর্মুলাতে আগের মতো করে আবার নতুন একটা ব্যবস্থা কায়েম করব, যেখানে আবার 15 বছর পর আমাদের মতো ছাত্রদেরকে বা ইয়াং যারা আছে তাদেরকে রাস্তায় নেমে শহীদ হতে হবে নতুন করে আরেকটা বিজয় আনার জন্য। এই মবক্রেসি বা যাই বলেন, আপনি এখন কনক্লুশন আপনিই করুন, উপসংহার টানুন যে নির্বাচন কবে নাগাদ প্রত্যাশা করেন? আমরা এই প্রয়োজনীয় এই সবগুলো সংস্কার এবং আমাদের যে বিচারিক প্রক্রিয়াটা শুরু হবার পরেই আমরা চাচ্ছি যে নির্বাচনটা হোক। এই বিষয়গুলো সংস্কার এবং বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ার পরে, সেটা যতটুকু সময় লাগে, সেটা ডিসেম্বর হতে পারে বা জুন হতে পারে। ধন্যবাদ আপনাকে। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, কি বলবেন আপনি? হ্যাঁ আমরা ভাই, সেটি হচ্ছে যে যেই প্রসঙ্গটি এখন আমাদের সামনে আছে সেটি হলো যে একটি জাতীয় সনদ তৈরি করবার জন্য আমরা একটা প্রক্রিয়া আছি, যেটি হলো যে আমরা 6টি সংস্কার কমিশনের রিপোর্ট পেয়েছি এবং সেই রিপোর্টের পরে তারা আবার আমাদেরকে হা না করবার অথবা কোন কোন বিষয়ে আমরা একমত অথবা দ্বিমত সে বিষয়ে আমাদের কাছে পাঠিয়েছেন এবং কোন পদ্ধতিতে এই সংস্কারগুলো হবে সেটি মতামত জানতে চেয়েছেন। দুটো বিষয়, একটা হলো আমার সনদ তৈরি করা, আমরা কি কি বিষয়ে আমরা একমত পোষণ করছি সংস্কার করবার জন্য, সেই ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলগুলো অংশীজন যারা আছে তারা ঐক্যমত তৈরি করবেন যে এই বিষয়গুলো আমাদের সংস্কার করতে হবে। সেটা সাংবিধানিক বিষয় থাকতে পারে, আমাদের জনপ্রশাসন নির্বাচন কমিশন থেকে অনেকগুলো বিষয় থাকতে পারে, সবগুলো বিষয় নিয়ে মতামত চাওয়া হয়েছে। এই দলিলটা তৈরি করবার ক্ষেত্রে সমস্ত অংশীজনদের সাথে তারা সংলাপ করবেন, কথা বলবেন এবং এটি যদি তৈরি হয়, এই তৈরি হওয়ার পরবর্তী পদক্ষেপ হচ্ছে যে এটি কিভাবে বাস্তবায়ন হবে। বিএনপির পক্ষ থেকে সরাসরি বক্তব্য আছে। মাহমুদ স্বপন, আপনি বলুন যে এর ভিতরেই কিন্তু জাতীয় কমিশনের কাছে 16টি দল রিপোর্টের ভিতরে অবজারভেশন দিয়েছে, 16টি দল দেয়নি, অর্থাৎ নাগরিক কমিটিতে কিছুদিন আগেই তারা মাঠে আসলো এবং বিএনপি সহ 16টি দল দেয়নি। সুতরাং এই রিপোর্টগুলো জমা না পড়লে বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার কিভাবে রিপোর্টগুলোকে একটা না সেটি তো ওটা বলেছে 16টি দল দিয়ে 34টি দলের ভিতরে আমার দলও আমরা 18 তারিখ সময় চেয়েছি, 18 তারিখে আমরা জমা দেব। সুতরাং আমি বলছি যে সবগুলো দলে জমা দেবে, জমা দেওয়ার পরে তো একটি চার্টার তৈরি হবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যে এই সংস্কারগুলো আমরা চাই। প্রশ্নটি হচ্ছে যে এই সংস্কারগুলো কীভাবে, সেই নিয়ে বিতর্ক। সংবিধান সভার নির্বাচন, জাতীয় পরিষদ, আপনার অবজারভেশন দেওয়ার পরে তো বিতর্ক সৃষ্টি হবে, অবজারভেশন দেন নাই আপনারা। আমরা তো দেব, সেটি দিচ্ছি না তো তা না, 16টি দল তো দিয়েছে, বাকি দলগুলো দিবেন। সেই দেওয়ার ক্ষেত্রে আমরা সময় নিয়েছি, যেমন আমার দলের পক্ষ থেকে আমরা 18 তারিখ পর্যন্ত সময় নিয়েছি, আমরা ইতিমধ্যে তৈরি করেছি, আমরা 18 তারিখ বা 17 তারিখ আমরা জমা দিব। জমা দেওয়ার পর তো তারা পার্টি টু পার্টি কথা বলবেন, কথা বলার পরে তারা ঐক্যমত্য তৈরি করবেন, যেখানে যেখানে ঐক্যমত্য আছে সেটি একমত হবেন, যেখানে একটু বিভেদ আছে সেইগুলো আলোচনা করে একটা জায়গা তৈরি করবার চেষ্টা করবেন। এর মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি হবে, আমরা বিশ্বাস করতে চাই। প্রশ্ন হচ্ছে যে এই জাতীয় সনদটি বাস্তবায়ন কীভাবে করবেন সেই বিষয়ে বিতর্ক। যেমন জাতীয় সংবিধান সভা নির্বাচনের কথা বলা হচ্ছে, যেমন আমার পার্টি মনে করে যে বৃহত্তর জনগোষ্ঠীর ম্যান্ডেট ছাড়া সংবিধানের মৌলিক কাঠামো সংস্কার করবার কোনো উপায় নেই। বিএনপি যেটা মনে করছে যে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়েই আগামী পার্লামেন্ট সব সংস্কারগুলো করবে। আমরা মনে করছি সংবিধানের মৌলিক কাঠামো যেগুলো সংস্কার করতে হবে, যেখানে মৌলিক জায়গাগুলোকে হাত দিতে হবে, সেগুলো যদি হাত দিতে হয় শুধু একটা নির্বাচনী জাতীয় পরবর্তী নির্বাচিত সংসদ যথেষ্ট নয়, তার আগে বৃহত্তর জনগোষ্ঠীর ম্যান্ডেট নিতে দেবো। সেই জন্য আমরা গণভোট দাবি করছি, যেটা আমরা এই কমিশনের কাছে আমরা রিপোর্ট দেব। অনেকে অন্য কথাও দাবি করছে, জাতীয় পরিষদ নির্বাচন চাচ্ছেন আপনারা? আমরা জাতীয় পরিষদ জাতীয় সংস্কার সভা নির্বাচন চাই। আচ্ছা, দুইটা অপশন, এক হচ্ছে যে সংস্কারগুলো দলিলটা তৈরি হবে তার ম্যান্ডেট দেওয়ার জন্য গণভোট চাইবো আমরা, যে পুরো জাতি এই সংস্কারগুলোতে একমত কিনা সেটি গণপরিষদের নির্বাচন চেয়েছে, ওনারা চেয়েছেন। এরপরে এটি যদি একমতের প্রশ্ন যখন আসে তখন আমরা গণপরিষদ নির্বাচনের একটা বৃহত্তর প্রেক্ষিত আছে, সেটি হচ্ছে যে গণপরিষদ নির্বাচন মানে একটি নতুন সংবিধান প্রণয়ন করা। এটা সাবজেক্টটাই হলো এরকম। আপনারা চাচ্ছেন যে আমরা চাচ্ছি সংস্কার, সেই ক্ষেত্রে আমরা বলবো আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে এটিকে একটি সংস্কার সভার নির্বাচন হিসেবে যদি অভিহিত করতে পারি তাহলে আমরা একই নির্বাচন দিয়ে দুইটি কাজ করতে পারবো। এই সংস্কার সভা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত 90 দিন অথবা 120 দিন এটি সংস্কার সভা হিসেবে কাজ করবে, এরপরে জাতীয় সংসদ নির্বাচন কাজ করবে। এই ক্ষেত্রে আমি মনে করি বৃহৎ রাজনৈতিক দলগুলো যে দাবি অথবা বিএনপি যে দাবিটা করছে যে জাতীয় সংসদ নির্বাচনের কথা, এটির সাথে এটি খুব একটা সাংঘর্ষিক হবে বলে আমরা মনে করছি না। এর মধ্য দিয়ে আপনার সংবিধানের মৌলিক জায়গাগুলোকে
যদি আপনি টেকসই করতে না, চান। আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করি, তারপর শেষ করে আপনাকে দিয়ে জনাব মাহমুদ স্বপন। সেটা হচ্ছে যে আপনারা চাইছেন অর্থাৎ সংস্কার কমিশন, সংস্কার সভা কমিশন চাচ্ছেন, তারা চাচ্ছে গণপরিষদ নির্বাচন কমিশন। তাহলে এই দুটো জায়গায় তো ফারাক থেকে যাচ্ছে। বিএনপি চাইছে সংসদে সেগুলোকে সংস্কার করতে, সেটি সংকটটা থেকেই যাচ্ছে। সংকটটা থাকছে কম, আমরা এটা মিনিমাইজ করবার জায়গা আছে। বিএনপি বলছে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার মধ্য দিয়ে আগামী পার্লামেন্ট সংস্কারগুলো করবে। আমরা বলছি যে এমন কিছু বিষয় সংবিধানে সংস্কার করতে হবে যে বিষয়গুলো একটি নির্বাচিত পার্লামেন্ট করতে পারে না, এটির জন্য বৃহত্তর জনগোষ্ঠীর ম্যান্ডেট আলাদাভাবে নিতে হয়। সেই কথাই বলছি। আপনি যদি আজকে পার্লামেন্টের আপার হাউসের প্রশ্ন আসছে, প্রভিন্সিয়াল গভর্নমেন্টের একটা অবস্থা থেকেই যাচ্ছে। ধন্যবাদ, আমি আসবো আবার আপনার কাছে। এখানে আবার যাচ্ছি বিথিকা বিনতে হোসেন। আপনি বলুন যে যে ত্রিমুখী বিষয়টা, বিএনপি চাইতে যে সংসদে করতে, তারা চাচ্ছে সংস্কার কমিশন, তারা গণপরিষদ থেকে যাচ্ছে। আসলে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেখানে একটি সুষ্ঠু সাধারণ জনগণের অংশীদারিত্বে নির্বাচন হওয়া খুবই জরুরি। প্রথমত বিষয় হচ্ছে এটা। কিন্তু আমার যে এনসিসি পরিষদের যারা আছেন আমাদের, তাদের কথাবার্তা শুনলে আমার শেখ হাসিনার একটা কথা মনে পড়ে যায়। শেখ হাসিনার একটা কথা বলতেন যে আমরা এরকম সময় নির্বাচন দিব যখন বুঝতে পারবো যে আমরাই জয়ী হব। তো আমাদের এনসিপির নেতাকর্মীদের যারা নেতৃত্বে আছেন, তাদের কথা শুনলে আমার শেখ হাসিনার সে ডায়লগটা মনে পড়ে যায়। তারা এমন এরকম একটা বিষয় চাচ্ছে যে তারা যখন নির্বাচিত হতে পারবে, সরকার গঠন করতে পারবে, তখনই নির্বাচন যেন হতে হয়, সেটা ব্যবস্থাই তারা চায়। এর বাইরে তো তারা কোনো বিষয় মানতে রাজি না। আপনি দেখেন, ওনারা কিন্তু বলেছেন কি, তারা পরিবর্তনের, বিএনপি 16 বছরে পরিবর্তনের নানা অঙ্গীকার দিয়েছে, বাস্তবায়ন করেনি। আপনি যদি ওনাদের কার্যকলাপগুলো দেখেন, ওনারা কিন্তু একটা বিশাল পরিবর্তনের প্ল্যাটফর্ম থেকে একটা নেতৃত্ব গঠন করেছেন। কিন্তু ওনাদেরকে তার নেতৃত্বে আসার পরে যে প্ল্যাটফর্ম ওনারা তৈরি করেছেন এনসিপি, সেখানে যখন বন্যা হয়েছিল কিছুদিন আগে অগাস্ট মাসে, বাংলাদেশের সমগ্র মানুষ তাদের উপর আস্থা রেখে, গৃহিণীরা তাদের কানের দুল বিক্রি করেছে, ছোট ছোট বাচ্চারা তাদের মাটির ব্যাংক ভেঙে টাকা জমি তাদেরকে দিয়েছে, অর্থায়ন করেছে। কিন্তু তারা কি তাদের সেই সুষ্ঠু ব্যবহার করেছে? সেটা কিন্তু একদম বিতর্কিত একটা জায়গা ছিল এবং সেটা নিয়ে অনেক প্রশ্ন ব্যাখ্যা দিয়েছে অনেক পরে। কিন্তু এরপরে যে পুনর্বাসনের যে যখন এটা নিয়ে সমালোচনা হতে থাকলো, তখন তারা ব্যাখ্যা দিয়েছে। এর আগে কিন্তু আপনারা দেখেছেন টিএসসিতে অনেক খাবার পৌঁছতেছে, কিন্তু এটা তো তাদের দায়িত্বশীল জায়গা থেকে ওটা করতে পারে না। বিথিকা বিনতে হোসেন, আপনার কাছে আমি আসবো। একজন দর্শক টেলিফোন আছে, ফোনটি নেই। দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন সংক্ষেপে আপনার প্রশ্নটি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ফয়সাল, আমি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিন দর্শক, শোনা যাবে তাহলে ভালো করে। জি, আমার প্রশ্নটা হচ্ছে, এনসিপির যে প্রতিনিধি এখানে আছেন, উনি বললেন ওনারা জনগণের কাছ থেকে মতামত নিয়েছেন এবং জনগণের মতামতের ভিত্তিতে ওনারা চাচ্ছেন নির্বাচনটা আর একটু ডিলে হোক। তো কোন প্রসেসে ওনারা জনগণের মতামতটা নিচ্ছেন? আমরা জানি জনগণের মতামত প্রকাশের সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে নির্বাচন। উনি যদি নির্বাচনটাকেই ডিলে করেন, তাহলে তো জনগণের মতামত দেওয়ার প্রসেসটাই উনি ডিলে করে দিচ্ছেন। আর একটা জিনিস হচ্ছে, ওনার এই যে মতামত, সেই মতামত কত পার্সেন্ট জনগণের মতামত? এখন বিএনপি বলছে যে জনগণ নির্বাচন চায়, উনি বলছে জনগণ নির্বাচন চায় না। তাহলে কার জনগণ কার পক্ষে, এটা বোঝার জন্য সবচাইতে উত্তম মাধ্যম নির্বাচন নয় কি? ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। বিথিকা বিনতে হোসেন, বলুন। জি, আচ্ছা, প্রশ্নটা তো নিশ্চয়ই আমাদের ওনার কাছে রয়েছে। আমি আরেকটা বিষয় বলতেছি, যে এনারা পরিবর্তনের কথা বলে, এনারা কিছুদিন আগে একটা ইফতার করেছে ইন্টারকন্টিনেন্টালে। তো ওনারা যাদের রক্তের উপরে দাঁড়িয়ে, যাদের মৃত লাশের উপরে দাঁড়িয়ে, যাদের এখনও অনেক পঙ্গুত্ব বরণ করে আছে, বিভিন্ন হসপিটালে রয়েছে আমাদের ভাইয়েরা, তাদেরকে নিয়ে কোনো ইফতার মাহফিল করেছে কিনা আমার জানা নেই। তবে আমার মনে হয় যে তাদের প্রায়োরিটি সবচেয়ে আগে হওয়া উচিত ছিল সেই সব পরিবারদেরকে নিয়ে ইন্টারকন্টিনেন্টালে ইফতারের আয়োজন করা। তাহলে আমরা মনে করতাম যে ওনারা করেছেন তারা না, ঠিক আছে, ইন্টারকন্টিনেন্টালে করতো, একটা অনারের জায়গায় রাখতো, ঠিক আছে, যে সব ওনারা যেরকম, তাকে যদি তার চেয়ে উঁচু মর্যাদায় আসন দেওয়া হয়, তখন আমরা মনে করবো যে ওনাদের মানসিকতা। আপনার প্রশ্নটা আমি মুস্তাফিজ করতে চাই। মুস্তাফিজ, অনেকেই বলবার চেষ্টা করেছেন যে আপনারা যারা শহীদ পরিবারকে নিয়ে আপনারা সরের উদ্যান ইফতার করেছেন, কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালে কেন যারা ত্যাগ করেছে, যারা স্বজন হারিয়েছে, তাদেরকে নিয়ে আপনারা কেন ইন্টারকন্টিনেন্টাল করলেন? আচ্ছা, আমি আমার সমালোচকের উপর সম্মান জানিয়ে বলতে চাচ্ছি, উনি আসলে যেই আক্রমণগুলো করেছে সেগুলো আসলে ইনভ্যালিড। ওনার তথ্যের আপনার অনেক ঘাটতি আছে। প্রথমত এই বিষয়গুলো একটু জেনে আসলে ভালো হতো। আমরা শহীদ আহতদের নিয়ে সর্বোচ্চ কাজ করছি।
আমরা শুধুমাত্র এই 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে টোকেনিজম করে উনি ছাত্র দলের কর্মী কবরে ফলক বানানোর যে কালচারটা সেটা রাখছি না। আমরা প্রকৃতপক্ষে তাদের যে দাবি দেওয়া আছে, তাদের যে মানে চিকিৎসার যে ব্যবস্থাটা, সেটা নিয়ে আমরা মূলত কাজ করছি। আর আপনারা মাঠে কাজ করে আপনারা দেখতে পারেন, আপনারা যারা আহত নিহত আছে তাদেরকে নিয়ে রাজনীতি না করে অ্যাকচুয়ালি তাদের কাছে গিয়ে দেখতে পারেন। আর হচ্ছে আমরা তাদেরকে নিয়ে কিন্তু প্রথমে প্রায় 4000 মানুষকে নিয়ে আমরা হচ্ছে যে শরীয়ত উদ্যানে আয়োজন করেছি, এবং সেই আয়োজনটা ছিল মানে জনগণের কাতারে নেমে আমাদের যেই চাওয়াটা এবং তাদের যে চাওয়াটা ছিল যে তারা জনগণের কাতারে বসে একসাথে আমরা একই লাইনে সারিতে বলতে চেয়েছেন যে কেন নয় ইভেন না 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 সেটাতে আসছি। সেখানে তো আমরা একসাথে তো আপনি নিয়ন্ত্রিত জায়গায় এক সারিতে বসে আমরা ইফতার করেছি, এবং আমাদের তো সেই টাকার থাকতে হবে। আমরা তো ডেইলি মানে এরকম করে আমরা ইন্টারকন্টিনেন্টাল ইফতার করতে পারবো না। কিন্তু বিএনপির মতো যেসব দলগুলো যারা আছেন তারা তো একটা কালচার তৈরি করে ফেলেছেন যে তারা আসলে ইফতার মাহফিলগুলো এরকম 5 তারকা হোটেলে করে। তো তাদের সাথে আমার বসতে হলে ওই রকম জায়গা ছাড়া আসলে সুযোগ ছিল না। তো তাদের ওই জায়গাটার থেকে আমাদেরকে সেখানে ইফতার আয়োজন করতে হয়েছে যে তাদের সাথে যেন আমরা এক টেবিলে একটু বসে কথা বলতে পারি, আমাদের যে ঐক্যমতের জায়গাটা সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। এবং সেখানে একটা বড় সংখ্যক আহত নিহতদের পরিবারের সদস্যরা ছিল, সেটা আমি উল্লেখ করে বলতে চাই। সেটা আপনি চেক লিস্ট করলে জানতে পারবেন। তাদের ওইখানেও কিন্তু একটা পার্টিসিপেশন ছিল। তো তাদের বাইরে করে আমরা আসলে কোনো কিছু করব না। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোনো রাজনীতি করতে আসিনি, বরঞ্চ তাদের রক্তকে মানে যেন বৃথা না যায় সেই রাজনীতি আমরা করতে চাই। তাদের ওই জায়গাটা আমরা ফিরিয়ে দিতে চাই বাংলাদেশকে। তারপরে উনি আরও বললো কিসের বন্যার কথা বললো। তো ওইটা তো সেই সময়ে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সেখানে সব দল মত নির্বিশেষে কিন্তু সেখানে কাজ করেছে। এবং এটার কিন্তু হিসাব কিন্তু ওরা পরবর্তীতে প্রকাশ করেছে। এটা আপনারা সংবাদ সম্মেলন করে কিন্তু তারা জানিয়েছে কোথায় কি খরচ হয়েছে এবং কত টাকা তাদের অবশিষ্ট আছে এবং কোথায় সেগুলো খরচ করা হচ্ছে, পুরোটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটা যদি উনি একটু দেখে নেন আমার মনে হয় সেটা ভালো হবে। এবং দর্শক একটা প্রশ্ন করলেন, দর্শকের প্রশ্ন আসছি আমরা কোথা থেকে জেনেছি। আমরা তো শুধুমাত্র কিছু কর্মী বাহিনী বানিয়ে আমাদের রাজনীতিটা শুরু করিনি। আমরা মূলত গিয়েছি, প্রথমে বললাম না যে চায়ের দোকানে গিয়েছি, আমরা মানুষের কাছাকাছি গিয়ে পৌঁছেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে রাজশাহী বিভাগে 8টা জেলাতে প্রত্যেক মানে সপ্তাহে 3 দিন হচ্ছে আমরা সফর করেছি, এবং এমন থানাতে গিয়েছি, উপজেলাতে গেছি যেখানে এর আগে আমাদের যাওয়ার অভিজ্ঞতা ছিল না। এবং সেখানকার যারা মানুষজন ছিল তারা আমাদেরকে যেভাবে মানে ওয়েলকাম করেছে এবং তাদের যেই চাহিদা বা আমরা তাদের সাথে আসলে বসে কথা বলেছি, গল্প করেছি। এই গল্প না যে আমাকে ভোট দেবেন কি না বা এরকম না। আমরা আসলে জানতে চেয়েছি যে আপনারা যে বাংলাদেশে হাসিনা যে এত বছর ধরে এই স্বৈরতান্ত্রিক যে একটা জায়গা কায়েম করে রেখেছে, সেখানে যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে গেলেন, কেন নামলেন? মানে আপনারা আসলে কি চান? আপনারা কি এখন নির্বাচনের মাধ্যমে একটা পালাবদল চাচ্ছেন, নাকি আপনাদের কি চাওয়াটা কি? আমরা লিস্ট ডাউন করে এনেছি, আমাদের সেই মানে ডাটাগুলো এন্ট্রি করা আছে। আমরা যে দলের নাম আমরা হচ্ছে যে অ্যানাউন্স করলাম, সেটাও কিন্তু আমরা প্রায় 2 লাখ ফর্ম বিলি করেছি পুরো দেশে, এবং সেখান থেকে 5টা প্রশ্ন ছিল, তাদের মতামতের ভিত্তিতে আমরা দল গঠন করেছি। আমরা মার্কা তাদের মতামতের চিন্তা করে সেটা করছি। এই পুরো প্রক্রিয়াতেই তো পুরো দলটা গঠন হচ্ছে। আমরা যখন আমাদের দল গঠন হলো, দেখতে পেরেছেন যে সারা দেশ থেকে কি বিপুল পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছে। বাংলাদেশের ইতিহাসে তো কোনো রাজনৈতিক দলের এরকম সারা মানে পাওয়া আমি দেখিনি বা আমি জানি না। তো এই জায়গাগুলোকে যদি আপনারা এভাবে এখনই প্রশ্নবিদ্ধ করেন, মানে জুলাই গণঅভ্যুত্থানের যেই মানুষগুলো এত স্যাক্রিফাইস করলো তাদেরকে যদি এখন আপনারা আওয়ামী লীগের সাথে তুলনা করেন, সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আপনারা যারা এতদিন ধরে রাজনীতি করছেন, বিএনপির মতো এত বড় দলের যারা নেতার কর্মীরা আছেন, তাদের চিন্তা যদি এই পর্যায়ে ছোট হয়ে যায় এবং আমাদেরকে যদি হাসিনার সাথে তুলনা করেন, এটা আমাদের কাছে খুবই কষ্ট লাগছে। মানে আপনাদের প্রতি আমি সম্মান রাখি, কিন্তু এইভাবে অ্যাটলিস্ট আমাদেরকে মূল্যায়ন করেন না। আমরা আসলে পুরো বাংলাদেশের যারা মানুষ আছে তাদের প্রতিনিধিত্ব করে তাদের ভাষাগুলো বলতে চাই, এবং আমরা আশা করব যে আপনারাও সেই ভাষাগুলো বুঝে কথা বলবেন। আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন। আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করছি, আপনাদের দলে নিচ্ছে। বিথি হোসেন, আপনি যদি বলতে চান তার পরিপ্রেক্ষিতে বলুন। আচ্ছা, উনি বলেছেন যে উনি সাধারণ মানুষের কাতারে থেকে যে
সরাদে উদ্যানে যে ইফতারের কথা বলেছেন, সাধারণ মানুষের কাতারে মিশে সাধারণ মানুষ হতে চেয়েছেন। তো আমি দেখেছিলাম যে ওনারা যখন রাজনৈতিক প্ল্যাটফর্মে এসেছেন, ওনাদের একটা নেতা মেবি সাইদ আবদুল্লাহ কিংবা আবদুল্লাহ সাইদ এরকম কিছু, মাসুদ কি যেন এরকম, মাসুদ সরি ভুলে যাচ্ছি আমি। তো উনি একবার ওনার এলাকায় গিয়েছেন, ওখানে 70-80টা তরুণ নির্মাণ হয়েছে এবং উনি নিজে সেটা স্বীকার করেছেন। ওনাকে জনগণ ভালোবেসে সেই তরুণ গিফট করেছে, উনি সেটা যাবেন বলে অভিনন্দন জানিয়ে। তো সেখানে আবার ওনাদের যে নেতাকর্মীদেরকে আমরা দেখি যে ওনারা অনেক দামি দামি গাড়ি ইউজ করছে, রেঞ্জ রোভার, ল্যান্ড ক্রুজার এবং হেলিকপ্টার ইউজ করছেন। তো আপনাদের যে সাধারণ মানুষের কথা কি শুধুমাত্র নির্যাতিত পরিবারদের ক্ষেত্রে আপনাদের সাধারণ হতে হবে, আর অন্য ক্ষেত্রে আপনাদের সেই ইন্টারকন্টিনেন্টাল লাক্সারিয়াস লাইফটাই লিড করতে হবে, এই টাইপের বিষয়গুলো কি চলে আসছে না? বিথিকা যে প্রশ্নগুলো তুলেছেন যে আপনাদের আয় ব্যয় নিয়ে, সেখানে আপনি কি বলবেন? আয় ব্যয়ের হিসাবটা আমি বলছি, কিন্তু তার আগে যে উনি বললো যে আমাদের কোন নেতাকে যে নাকি তরুণ দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে, এটা আমাদের দল গঠনের পর আমি জানি না। দল গঠনের আগে বিথিকা ইতি বলতে চেয়েছে। জি জি, আপনাদের দল গঠনের আগে জাস্ট তার নামটা একটু যদি বলতেন। আব্দুল হান্নান মাসুদ। আচ্ছা, আব্দুল হান্নান মাসুদ। আব্দুল হান্নান মাসুদ তো আমাদের এই অভ্যুত্থানের একটি ফেস, এবং সে ওই সময় যে আন্দোলনে ভূমিকা রেখেছে সেটা আসলেই আমরা সবাই তার প্রতি আসলে কৃতজ্ঞ। এবং হাতিয়াতে কিন্তু এরকম একজন নেতা যে এসছে, সে হাতিয়াবাসী তাকে ওইভাবে রিসিভ করেছে। তো সেটা আসলে আমাদের দলীয় ফোরামে তো আসলে ওই রকম কোনো আমরা বার্তাও দেইনি যে এই জিনিসগুলো প্র্যাকটিস করা যাবে। সেখানকার স্থানীয় লোকরা এটা তাকে অ্যারেঞ্জ করেছে আর কি, যেটা আমি যতটুকু জানি। তবে আমার বিজ্ঞ সমালোচক যেরকম এই প্রশ্নটাও তুলেন, আমার মনে হয় যে নিজেদের সমালোচনাটাও কিন্তু করা উচিত। আমরা দেখতে পেয়েছি 5 আগস্টের পরে প্রত্যেকটা বিএনপি নেতাকর্মী যেভাবে এলাকায় শোডাউন দিয়ে গিয়েছে, এবং আমার তো এখনও মনে আছে যে এই সময়ে আমাদের ছাত্ররা রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছিল, তখন ছাত্রদলরা হচ্ছে শোডাউন দিয়ে বেড়াচ্ছে আমাদের জিয়া সাহেবের মাজারের ওইখানে, এবং কি দখল করা যাবে আবার নতুন করে, কোথায় আওয়ামী লীগের জায়গায় নতুন করে আবার তাদের কেন্দ্রীয় জায়গা বানানো যায়, অফিস বানানো যায়, টেম্পো স্ট্যান্ড কীভাবে দখল করা যায়। তারা তো এইসব কালচারগুলো করছে। আমার তো মনে হয় যে আমার যখন একজনকে সমালোচনা করব, তার আগে নিজের এই সমালোচনাগুলোও আগে আনা উচিত। ইভেন আমাদের যে সালাউদ্দিন সাহেব, তাকে তো সম্ভবত শোকজ করা হয়েছিল, তো এখন তো সে একদম খুব গুরুত্বপূর্ণ একজন নেতা হিসেবে বিএনপিতে কাজ করছেন, এবং সে এস আলমের কোম্পানির ওদের গাড়ি ব্যবহার করে কি বিশাল গাড়ি বহন নিয়ে কক্সবাজার, চট্টগ্রামে তাদের সেটা নলেজে ছিল না, এসালামের গাড়ি ওখানে যাচ্ছে সেটা ওনার নলেজে ছিল না। সেটাই মানে আপনারা আসলে আপনাদের কাজগুলো কোনোটা নলেজে থাকে না বা অ্যাড্রেস করতে পারেন না, কিন্তু আমাদের কোন একটা ছোট কাজকে আপনারা এত বিশালভাবে দেখাচ্ছেন, সেটা খুবই দুঃখজনক। এবং আপনাদের যে শোকজের কালচার বা বহিষ্কারের কালচার, ওটা 2 দিন পর আবার উঠেও যায়। না, এরকম তো নয়। এরকম প্রত্যেকটা নেতাকর্মীতে আছে, আমি লিস্ট ধরে আপনাকে দেখাতে পারবো। মানে আপনার যদি মনে হয় যে এটা নাই, আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিব, আমি আপনাকে লিস্ট ধরে দিব যাদের যাদের আপনারা এই সময়ে বহিষ্কার করছেন চাঁদাবাজির দায়ে। মানে আপনাদের আমরা দেখতে পাচ্ছি যে আপনারা বলছেন যে না আমরা সাথে সাথে দ্রুত ব্যবস্থা নেই, এই ব্যবস্থাটা সর্বোচ্চ 4 দিন থাকে। আমরা ওপেন রাস্তা বাজারের মধ্যে দেখতে পাচ্ছি যে যুবদলের নেতা বলছে যে আমাদেরকে চাঁদা দিতে হবে। আপনারা কি এই সংস্কারগুলো চান না নিজেদের মধ্যে? এক্ষেত্রে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু শোকজ করেছেন 1500-এর উপরে, এবং সেটাই তো সেই শোকজটা কয়দিন থাকছে? আপনি হয়তো জানেন না। আবার আসবো শহীদুদ্দিন মাহমুদ সুমন, আপনি বলেন। সরি, আয় ব্যয়ের হিসাবটা তো আমার অবশ্যই বলা উচিত। আমাদের দেখুন সারা বাংলাদেশে জাতীয় নাগরিক কমিটির 50,000-এর উপরে আমাদের নেতাকর্মী আছেন। আমরা প্রায় 500টার উপরে থানা কমিটি দিয়েছি। আমাদের একটা ডায়াসপোরা কমিটি আছে যেটা পুরো বিশ্বে আছে, এবং সেটাও 3000-এর উপরে। এবং সেই জায়গা থেকে আমরা আমাদের যে ডায়াসপোরা কমিউনিটি আছে তারা আমাদেরকে একটা মাসিক একটা সাবস্ক্রিপশন বলেন বা একটা টাকা আমাদেরকে হেল্প করেন। এবং আমাদের সেন্ট্রালে যে 300 জন আমাদের মেম্বার আছেন, তাদের মধ্যে মোটামুটি 90% হচ্ছে মানে বিভিন্ন জবে আছেন, মানে পেশাজীবী আর কি, আর 10% হয়তো তারা কোনো কাজ করেন না। তো তারা তাদের ইনকামের একটা পার্সেন্টেজ এখানে কন্ট্রিবিউট করে। আমি নিজেও যেমন করি, আমার ফ্যামিলি বিজনেস আছে। আপনি জানেন যে ডক্টর তাসনিম যারা, তার কিন্তু একটা অ্যাপ আছে সহায়ক, সে তার জায়গা থেকে কিছু মানে আমাদেরকে ফান্ডে হেল্প করে। এরকম প্রত্যেক জায়গায় হেল্প করে। ইভেন আমি যে আজকে আপনাদের এই টকশোতে এসেছি, মানে আমাদের একটা রেজুলেশন করা, আমরা আসলে এই টকশোর সম্মানীর অর্ধেক আমরা হচ্ছে যে আমাদের ফান্ডে কন্ট্রিবিউট করি। তো আমরা এইভাবে আপাতত চলছি, আমাদের আসলে ওই রকম ফান্ডের ব্যবস্থা নিয়ে আমরা এইভাবে চলছি। এবং আমরা দ্রুত একটা ওয়েবসাইট অ্যারেঞ্জ করে আমরা এটা পাবলিশ করব, যেখানে আমরা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে
বিশ্বে ওয়ার্ল্ডে যেভাবে পলিটিক্যাল দলগুলো যেভাবে চলে, আমরা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে একদম স্বচ্ছতার মাধ্যমে আমরা দলটা চালাবো এবং সবাইকে নিয়ে চালাতে চাই। এবং এটা আমরা যেহেতু বলছি যে আমাদের দলটা মানে জনমানুষের, তারাই আমাদের দলকে চালাবে। ধন্যবাদ। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনি বলুন। না, আমাদের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রের সংস্কারের দাবি করছি, কিন্তু একই সাথে আমাদের রাজনৈতিক সংস্কৃতি বা রাজনৈতিক দলগুলোর ভেতরে যে সংস্কার হওয়ার প্রত্যাশা জন্মেছিল, আমরা দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য যে সেই সংস্কারটি আমরা দেখতে পাইনি। এবং যে আকাঙ্ক্ষার ভিত্তিতে এত রক্ত, এত গুম খুম, হত্যা, 15.5 বছরের দুঃশাসন, এর মধ্য দিয়ে আমাদের যে শিক্ষা নেবার বিষয় ছিল, আমরা অভ্যুত্থানের পরবর্তী সময়টার দিকে তাকালে আমার মনে হয় যে আমরা সেভাবে শিক্ষা নিতে পারিনি। আমরা দখল পাল্টা দখলের কথা শুনছি, আমরা অনেক কথা শুনছি যেগুলো আমি অনেয়ারে বলছি না, কিন্তু আমরা সকলেই জানি। এর থেকে মুক্ত হওয়ার জন্য যে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোটা আমাদেরকে এখানে ফ্যাসিবাদ তৈরি করে বা এটিকে উৎপাদন করে, সেই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোটাকে ভেঙে না দিতে পারলে সেটার উপরে দাঁড়িয়ে নতুন রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব নয়। সেই জন্য আমরা দাবি করছি যে রাষ্ট্র সংস্কারের যে মৌলিক জায়গাগুলো, যেখানে এক ব্যক্তির ক্ষমতায়নের যেই জায়গাটা তৈরি হয়েছে, প্রধানমন্ত্রীর যে ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে, তার জবাবদিহিতা না থাকার যে বিষয় তৈরি হয়েছে, আমাদের সংবিধানের 70 অনুচ্ছেদ থেকে শুরু করি আমাদের কেন্দ্রীভূত যে শাসন ব্যবস্থা তৈরি হয়েছে, এখান থেকে বেরিয়ে এসে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করার জন্য শাসনতান্ত্রিক যে কাঠামো সংস্কারগুলো দরকার সেগুলার করা দরকার, এবং সেগুলোতে জাতীয় ঐক্যমত্যটা গুরুত্বপূর্ণ। আমি চাইলে তো হবে না, বিএনপিও চাইতে হবে, পার্টিও চাইতে হবে, সকলে মিলে আমরা সেই সংস্কারের দিকে যেতে পারি। সবাই তো সংস্কার চাইছে, তাহলে সংকটটা কোথায়? অর্থাৎ আবার দেখা যাচ্ছে বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে। আমরা সংস্কারের বিষয় মনোযোগ কিছুটা হারিয়ে ফেলে পরস্পরের দোষারোপে রাজনীতিটা করবার ক্ষেত্রে একটু এগিয়ে গেছি আমার যেটি মনে হয়। আমরা সকলে কিন্তু সংস্কার চাইছি, আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারাও সংস্কার চাচ্ছে, আমরা যারা 15.5 বছর রাজনৈতিক দলগুলো আমরা আন্দোলন করেছি, আমরা বলেছি শাসককে বদলাতে চাই, একই সাথে শাসন ব্যবস্থাকে বদলাতে চাই। সুতরাং বিএনপি সহ আমরা যুগপৎ আন্দোলনে গণতন্ত্র মঞ্চ আমরা 31 দফা কর্মসূচি দিয়েছে, তাতে সংস্কারের প্রস্তাবনা আছে। এখন সেই প্রস্তাবনাগুলোকে আমরা প্রধান করব নাকি দ্বিতীয় প্রধান করব, সে বিষয়ে আমাদের ভিতরে বিভাজন তৈরি হয়েছে। যেমন আমরা বলছি ন্যূনতম সংস্কার করে নির্বাচনে চলে যেতে চাই, এর মধ্য দিয়ে মনে হয় যে সংস্কার বিষয়টা খুব বেশি প্রাসঙ্গিক না, এই নির্বাচনটাই প্রাসঙ্গিক। আমরা বলতে চাই গণহত্যার বিচার, সংস্কার এবং নির্বাচন কোনোটাকে দ্বিতীয় প্রধান করবার সুযোগ নেই। এই তিনটিকেই প্রধান করে স্বল্পতম সময়, যৌক্তিক সময় এই ডক্টর প্রফেসর ইউনূসের সরকার একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। তার আগে যে কাজগুলো করবার দরকার, এই যে গণহত্যার বিচার এবং সংস্কারের বিষয়ে যে সমস্ত ঐক্যমত্য তৈরি হবে সমস্ত রাজনৈতিক দলগুলো, সেই সংস্কারগুলো কিভাবে করা যাবে সেই প্রশ্নে যেই আলোচনাগুলো আছে, জাতীয় সংসদ নির্বাচন, গণপরিষদের নির্বাচন, সংস্কার সভা নির্বাচন, গণভোটের নির্বাচন, সেই বিষয়ে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করবার দরকার। কারণ আমি চাইলাম আপনি চাইলেন না, তার মধ্যে দিয়ে হবে না। প্রফেসর ইউনূস সরকার একটা পরিষ্কার একটা ধারণা দিয়েছেন, উনি ঐক্যমত্য কমিশনের বৈঠক ডেকেছিলেন, সেখানে বলেছেন আপনাদের যার যা প্রস্তাবনা আছে আপনারা বলবেন এবং সেগুলো কিন্তু আমি পাবলিক করে দেব। হ্যাঁ, আমরা যেই প্রস্তাবনা দিচ্ছি লিখিত ভাবে সেগুলো পাবলিক হবে, তো পাবলিকও জানবে আমরা কে কোনটি চাইছি, কিভাবে চাইছি, কেন চাইছি, সেই বিষয়টা জানবে। আর সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যেটি আমি বলতে চাইছি সেটি হচ্ছে যে রাষ্ট্রের যে সংস্কারের দাবির সাথে সাথে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির যে 54 বছরের যে অপসংস্কৃতির চর্চা হয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর সংস্কারের দরকার। রাজনৈতিক দলগুলোর নিজেদের ভেতরে গণতন্ত্রের চর্চা করার যে জায়গাটা তৈরি করবার দরকার। বহু দাবি আসছে, কিন্তু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া এখনো দলগুলোই ফিরতে পারছি না। আপনি যেগুলো বলছেন যে রাজনৈতিক দলগুলোর সংস্কার, কনস্টিটিউশনের সংস্কার, বিশাল প্রেক্ষাপট, এগুলো শেষ করে ডিসেম্বর নির্বাচন, আবার জাতীয় ঐক্যমত্যের কথা বলছেন, কি সম্ভব? তো আপনি বলছেন দ্বিধা বিভক্ত, বহুধা বিভক্ত, সেই চেষ্টাটা করবার ক্ষেত্রে রাজনৈতিক দলসমূহকে এগিয়ে আসতে হবে এবং ঐক্যমত্য ছাড়া আমরা এই পথে হাঁটতে পারবো না। আর ঐক্যমত্য তো হয়নি, হওয়ার চেষ্টাটা করছে। একটা কথা শেষ করতে চাই, সেটি যে ঐক্যমত্য যদি তৈরি করতে না পারি, আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবার ক্ষেত্রে নিজেরা একমত না হতে পারি, তাহলে আমাদের যে ফ্যাসিস্টেরা আমরা নানা রঙে দেখছি ফিরে আসছে, প্রতিবেশী দেশ নানা রঙে আমাদের উপরে চেপে বসবার চেষ্টা করছে, সেই আশঙ্কা কিন্তু দিন দিন বাড়বে। সেই ক্ষেত্রে আমাদের সতর্ক হওয়ার সকলের প্রয়োজন আছে।
বিতেকে মিতে হোসেন, আপনি বলেন যে অনেক আলোচনাই তো হচ্ছে, আপনি বলেন যে একটি সুন্দর নির্বাচনের জন্য করণীয় কি, একটি বাধা কোথায় বা করণীয় কি? অবশ্যই আমাদের সবাইকে ঐক্যমত্যে আসতে হবে, নিজেদের সাথে ঐক্য বন্ধন এগুলো দৃঢ়তা তৈরি করতে হবে। তো এই যে আমাদের নেতা, আমাদের বাধাগুলো কি আছে, পরে আপনি বলেন যে করণীয়টা কি। না, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু সবসময় তাগিদ দিচ্ছে, আমার সহজ আলোচক যে কথা বলেছেন যে আমরা হচ্ছে আমাদের নেতাকর্মীরা বিশাল শোডাউন দিচ্ছে, চাঁদাবাদি করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু সবসময় বলছেন যে উনি কিন্তু একটা কথা বলেন যে আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে, উনি কিন্তু বলে না যে আমরা ক্ষমতায় গেলে। এবং নেতাকর্মীদেরকে বারবার সতর্ক করছেন যে আপনারা হচ্ছেন বিএনপির একজন অ্যাম্বাসেডর, আপনাদেরকে জনগণ ফলো করছে, আপনারা কি করছেন, তো আপনাদের সব সময় ভালো কাজ করতে হবে। তো এই যে শোডাউনের কথা বলছে, আমাদের নেতার কিন্তু স্পষ্ট নির্দেশনা রয়েছে, আমরা যদি কখনো কোথাও যাই সাথে যেন আমাদের কোনো হুন্ডার বহর না থাকে, জনগণের জন্য বাধা সৃষ্টি না হয়। এবং আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমাদের অনেকগুলো জনসভা হয়েছে ঢাকায়, সেখানে কিন্তু আমাদের নেতা সবসময় নির্দেশ দিয়েছেন যে জনসভা শেষে রাস্তাঘাট যেন আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা পরিষ্কার করে রাখে। এবং একটু আগে আমাকে একজন মেসেজ দিল যে মধ্যরাতের ছাত্রদল ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। তো এই যে জনসেবামূলক কাজগুলো কিন্তু বিএনপি করছে। তো আমরা কিন্তু সেই একটা সুন্দর ঐক্যমতের বাংলাদেশ চাই। আমাদের যে সমস্যাগুলো আছে, বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন রন্ধ্রে এখনো আছে প্রশাসনের এবং আমাদের আশেপাশে রয়েছে যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমাদের এক মুহূর্ত শান্তিতে থাকতে দিতে চায় না। তো সেই জায়গাটা থেকে আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হবে, দেশের সাম্য, মানবিক, বৈষম্যহীন একটি আত্মমর্যাদাশীল মানবিক বাংলাদেশ গড়বার জন্য। ধন্যবাদ। তাহলে আর করণীয় কি হতে পারে, করণীয়গুলো কি হতে পারে? করণীয় তো অনেক কিছু হতে পারে, সেখানে সকলের মিলে যে একটা প্ল্যাটফর্মে এসে সবার সংলাপ করতে হবে, কোন কোন বিষয়গুলো আমাদের সমস্যা রয়েছে সেগুলোকে অগ্রাধিকার দিতে হবে। আচ্ছা, ধন্যবাদ। মুস্তাফিজ, সাইদ মুস্তাফিজ। যে আমি বলতে চাই যে আমাদের আসলে বাধা এবং করণীয়। আচ্ছা, বাধা তো হচ্ছে যে বর্তমানে বিদ্যমান যেসব রাজনৈতিক দল যারা আছেন তাদের একটা সদিচ্ছা লাগবে এই কার্যক্রমটা চালিয়ে নিয়ে যেতে। এবং আমি বলতে চাই যে আসলে আমাদের পার্টি রাজনীতি না করে আসলে আমাদের পিপলের জন্য রাজনীতিটা করা উচিত। এই ভাষাটা যদি আমাদের বিজ্ঞ এত বছরে যারা রাজনৈতিক দল আছে তারা যদি বুঝে কাজ করতে পারে, আমার মনে হয় যে তাহলেই সম্ভব। কারণ তরুণরা যারা আছে তারা একদম ফ্রেশ চিন্তা করছে, তারা নতুন করে চিন্তা করছে। এবং আমাদের যারা তরুণরা আছে তারা অনেকেই অনেক ইয়াং, আমাদের মানে চিন্তা থেকে এবং তাদের যে নতুন আগ্রহ, তারা আসলে নতুন করে কাজ করতে চায়। এবং প্রত্যেকটা স্টেপে বাংলাদেশের প্রতিটা জায়গায় তারা আসলে ভূমিকা রাখতে চায়, সবাইকে নিয়েই। আমরা আসলে বিভাজনটা চাই না। এবং অন্যান্য সব দলের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান, তাদের এত বছরের যে স্ট্রাগল বা পরিশ্রমগুলো ছিল, সেই জায়গা থেকে আমরা চাই যে সবাই মিলে আসলে একসাথে নতুন একটা বাংলাদেশ করবো। এখানে আসলে বিভাজন করলে ওই আওয়ামী লীগের দোসরাই আবার নতুন করে ফিরে আসবে। তো এই ভুলটা যেন আমরা না করি, মানে আমরা ছোটরা যারা তরুণরা এটা যদি আমরা বুঝতে পারি, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে তারাও আশা করি এই ব্যাপারটা উপলব্ধি করতে পারবেন। ধন্যবাদ। একই প্রশ্ন আপনার জন্য, করণীয় কি, বাধা কোথায়? আমি বাধা যেটি আমি বলেছি আগেও, আমাদের যে বিভাজনের জায়গাটা সেটি আমাদের আগে এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা। আর আরেকটি কথা হচ্ছে যে তরুণদের যে উল্লম্ফন যেটি ঘটেছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, তরুণরা যেভাবে ব্যাপক হারে রাজনীতিতে অংশগ্রহণ করার আগ্রহী হয়েছে, সেটি আমার মনে হয় আগামী বাংলাদেশ গড়বার জন্য একটা পজিটিভ দিক। আর আমরা যারা রাজনৈতিক দলসমূহ আছি, আমি প্রত্যাশা করতে চাই তরুণদের আকাঙ্ক্ষা বা চিন্তার সাথে আমাদেরকে মিলিয়ে নেওয়ার জন্য। তারা কী চাচ্ছে, কী ভাবছে, কেমন করে ভাবছে, শুধু দোষারোপের রাজনীতিটা যে না করেই তাদের ত্রুটি বিচ্ছুতি জায়গাগুলো সমালোচনা নিশ্চয়ই আমাদের থাকবে, কিন্তু সেই সাথে সাথে তাদের প্রত্যাশা জায়গাগুলোকে অ্যাড্রেস করবার জন্য রাজনৈতিক দলগুলোর এক ধরনের প্রস্তুতি নেওয়া দরকার। আগামী বাংলাদেশ যদি আমরা গড়তে চাই, তরুণদের এই চিন্তাকে ইগনোর করে বা তরুণদের চিন্তাকে বাদ দিয়ে শুধুমাত্র আমরা আমাদের মতো করে ভাবলে সে ভাবনাটা খুব বেশি এগোবো বলে আমরা মনে করছি না। কারণ এত বড় আত্মত্যাগ করবার যে সাহস যারা দেখিয়েছে, তাদের চিন্তা এবং তাদের আগামী বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করবার ক্ষেত্রে তাদের বক্তব্যের ক্ষেত্রে আমাদের ভিন্নতা থাকতে পারে। সেই ভিন্নতাটাকে কাছাকাছি কীভাবে আনা যায়, সেইভাবে একটা জায়গা, একটা বিন্দুতে কিভাবে পৌঁছানো যায়, সেই চেষ্টাটা আমাদের সকলে মিলে করা দরকার। এবং আমি মনে করি তাদের সমালোচনার জায়গা নিশ্চয়ই থাকবে, সেই সমালোচনার জায়গাগুলো আমরা করব। আবার একই সাথে যে সমালোচনাটা তাদের জন্য করছি, সেই সমালোচনাটা আমার
গায়ে যে আছে সেই জায়গাটাও আমাকে পরিষ্কার করতে হবে, কারণ আমি সেই জায়গায় মুক্ত থাকতে পারলেই আরেকজনের সমালোচনাটাকে আমি দৃঢ়ভাবে করতে পারবো। বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে যে সংস্কৃতি বিরাজ করছে, আসলে আমরা কোনো রাজনৈতিক দলেই সমালোচনার ঊর্ধ্বে নয়। আজকে নতুন যে রাজনৈতিক দলটি তাদের ইফতার মাহফিল তহবিল নিয়ে যেসব আলোচনার প্রসঙ্গ আছে, তেমনি তো সব রাজনৈতিক দলের বিষয়ে এই প্রসঙ্গটা আছে। সুতরাং এককভাবে তাদেরকে আক্রমণ করছি বা তাদের জবাবদিহিতা চাচ্ছি, আমার জবাবদিহিতা নিশ্চিত করবার বিষয় কিন্তু আমি পরিষ্কার করছি না। তা আমি মনে করি সকলের এই জবাবদিহিতা নিশ্চিত করা দরকার, এবং এই প্রচলিত রাজনৈতিক কৃষ্টি থেকে বেরিয়ে এসে গণমানুষের রাজনীতি করবার জন্য, গণমানুষের সাথে থাকবার জন্য। এবং একটি কথা আপনাকে একটু পরিষ্কার করতে চাই, 54 বছরে আমরা জনগণকে ভোটার হিসাবে, শুধুমাত্র ভোটার হিসাবে, একদিনের ভোট দেওয়ার মধ্য দিয়ে সরকার নির্বাচন করার ভোটার হিসাবে তাদেরকে আমরা তৈরি করেছি, নাগরিক হিসাবে তাদেরকে তৈরি করতে পারি নাই। আমরা মনে করি আগামী দিনে শুধু ভোটার নয়, একদিনের ভোট দেওয়ার মধ্য দিয়ে তার সার্বভৌমত্বের বহিঃপ্রকাশ নয়, সারা বছর সারা দিন যেন সেই জিনিসকে দেশের নাগরিক, প্রজাতন্ত্রের মালিক সেটি ভাবতে পারে। সেই জন্য যে সাংবিধানিক ক্ষমতা কাঠামোর পরিবর্তন, রাজনৈতিক দলসমূহের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সব কিছু মিলিয়ে নতুন বাংলাদেশ তৈরি করবার জন্য একটা বিশাল জাতীয় ঐক্যমত্য তৈরি করা দরকার। এবং এই ক্ষেত্রে সমস্ত যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইড উই ফল। ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ এখানে শেষ করছি। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।